মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আজকের গল্পটি একটু ভিন্ন স্বাদের, যেখানে এক অদ্ভুত এক প্রশান্তি লুকিয়ে আছে। মধ্যবিত্ত জীবনের প্রাত্যহিক লড়াইয়ের মাঝেও যে আনন্দের ফল্গু দ্বারা বইতে পারে, এ কাহিনী তারই প্রতিফলন। শহরতলির এক ছোট্ট নীড়ে বাস করত একটি সাধারণ পরিবার। বাবা, মা আর তাদের 3 সন্তান। বড় কোনো প্রাচুর্য না থাকলেও তাদের জীবন ছিল বিলাসিতাহীন এক পদ্মের মতো। পরিবারটির চালিকা শক্তি ছিলেন বাবা। অভাব তাকে গ্রাস করতে পারেনি, বরং নিয়মানুবর্তিতা তাকে ঋজু রেখেছিল। প্রতিদিন ভোরে তিনি বের হতেন কর্মসংস্থানের জন্য। তার ঘাম ঝরা পরিশ্রমী ছিল এই ছোট্ট সংসারের মূল ভিত্তি। অন্যদিকে মা ছিলেন সেই সংসারের এক অন্যরকম ভূমিকায়। বাবা যখন কাজে বেরিয়ে যেতেন, তিনি কেবল ঘরই আগলে রাখতেন না, বরং নিপুণ দক্ষতায় 3 পুত্র কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আর বর্তমানের হাসি মুখ নিশ্চিত করতেন। অভাবের আঁচ যাতে সন্তানদের গায়ে না লাগে, সেদিকে ছিল ওনার তীক্ষ্ণ নজর। তাই তিনি সকল কাজের মাঝেও কিছু গরু প্রতিপালন করেছিলেন, যাতে ওই গরুর দুধ বিক্রি করে সংসারের অভাব কিছুটা হলেও মেটানো যায়। দিনের শেষে যখন ক্লান্ত বাবা ঘরে ফিরতেন, তখন অভাব নয়, বরং এক রাস আনন্দ ডানা মেলত সেই 4 দেওয়ালে। তারা হয়তো বিত্তবান ছিলেন না, কিন্তু তাদের আত্মিক বন্ধন ছিল যে কোনো ধনকুবেরের ঈর্ষার কারণ। এইভাবেই এক মধ্যবিত্তের ভেতর থেকে তারা খুঁজে নিয়েছিলেন জীবনের প্রকৃত সার্থকতা। যেহেতু মধ্যবিত্ত পরিবার, তাই ওদের বাড়িটাও ছিল খুব ছোট্টখাট্টোর উপরে। একটি মাত্র শোবার ঘর, বারান্দার সামনে, বারান্দার পাশেই রাখা থাকতো গরুগুলো। একটা ছোট্ট চালা দেওয়া রান্নাঘর, আর রান্নাঘরের পাশে ছিল আর একটা ঘর, যেটা একদমই ছোট, যেখানে সবাই মিলে থাকা অসম্ভব। তাই ওই ঘরটায় থাকতো ওনারই ছোট ছেলে। ওই পরিবারে যিনি কর্তা, তিনি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যখন বাড়ি ফিরতেন, তখন খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওই বারান্দায় রাখা একটি চৌকিতে তিনি প্রতিদিন ঘুমোতেন। কারণ বাইরে পড়ে থাকা গরুগুলোকে পাহারা দেওয়ারও একটা ব্যাপার থাকে। তাই বাবা ওই বাড়ির বারান্দাতে শুয়ে থাকতেন একটি চৌকির উপরে। আর ওই বড় ঘরটিতে, ওই যে একটি মাত্র ঘর ছিল, সেখানে ওনার স্ত্রী 2 মেয়েকে নিয়ে রাত্রি ঘুমোতেন। কারণ মেয়েরা এখন বেশ বড় হচ্ছে। কিন্তু উনি যখন শুতে যেতেন, তখন ওনার জামাটা ওনার মাথার কাছে দেওয়ালে একটি হুকে ঝুলিয়ে রাখতেন। কিন্তু প্রত্যেকদিন সকালবেলা তিনি যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি লক্ষ্য করেছিলেন তার পকেটে রাখা যত সামান্য উপার্জনের টাকাগুলো দিন দিন কে যেন নিয়ে চলে যাচ্ছে। সুখের সংসার হলো মাঝে মধ্যে বাড়িতে গোলযোগের সূত্রপাত লেগেই থাকত। আর তার প্রধান কারণ ছিল ওনার ছোট সন্তানটি, অর্থাৎ ছেলেটি। শৈশবের যে চঞ্চলতাকে আমরা প্রাণবন্ত বলি, তা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে রোজই আসতে শুরু করলো নানা অভিযোগ। ছোট ছেলের দুরন্তপনা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আর সেই কারণেই সবচেয়ে বড় সংকট ঘনিয়ে এলো বাবার মনে। যে মানুষটি কঠোর পরিশ্রম করে সংসার আগলে রাখতেন, তার মনে বাসা বাঁধতে শুরু করলো এক অদ্ভুত অনিশ্চয়তা। এই যে প্রতিদিন ওনার পকেট থেকে টাকা চলে যাওয়ার যে নিত্য দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, সেটা কি নিছকই ছেলের দুষ্টুমি, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার? সন্দেহ যখন একবার মনে বাসা বাঁধে, তখন তা প্রমাণের অপেক্ষাতেই থাকে। তাই একদিন সকালবেলায় তিনি তার 3 সন্তানকেই ডেকে পাঠালেন এবং খুব গম্ভীর গলায় তিনি বললেন, প্রতিদিন আমার পকেট থেকে টাকা চুরি হচ্ছে। কেউ যদি নিজের থেকে স্বীকার না করো, তবে আজ থেকে এ বাড়িতে আর শান্তি থাকবে না। আমি তোমাদের ওপর থেকে আমার শেষ বিশ্বাসটুকু হারিয়ে ফেলব। সত্য বড় অদ্ভুত। বাবা জানতেন তার ছেলে হয়তো চঞ্চল, দুরন্ত, কিন্তু সে যে অভাবের সংসারে চুরির পথ বেছে নেবে, এটা তিনি মন থেকে কিছুতেই মানতে পারছিলেন না, মন থেকে ফেলেও দিতে পারছিলেন না। অপরাধ যখন প্রকাশ্যে আসে,
তখন শাস্তির চেয়েও বড় হয়ে দাঁড়ায় সংশোধন। বাবা বুঝতে পারলেন কঠোর শাসন নয়, বরং ভালোবাসা আর সহচর্যই পারে এই পথভ্রষ্ট শৈশবকে আগলে রাখতে। অভাব হয়তো মানুষকে সাময়িকভাবে বিচ্যুত করে, কিন্তু পারিবারিক দৃঢ়তা সেই বৃত্তকে পুনরায় সম্পন্ন করতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, টাকা চুরির ঘটনাটি কেবল আর আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকল না, এটি এক অলৌকিক রূপ পরিগ্রহ করল। যেমন মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই বাড়িতে পাতা পড়া গন্ধ, বাড়ি ভর্তিময় ধোঁয়া। কোথার থেকে সেই ধোঁয়ার উৎস কেউ কিন্তু খুঁজে পেত না। তারপর গোয়ালে বেঁধে রাখা গরু দুধ রাত্রিবেলায় কে চুরি করে নিয়ে চলে যেত। সকালবেলায় ওনার স্ত্রী যখন গোয়ালে যেতেন দুধ দুইতে, তার আগেই তিনি দেখতেন কে যেন দুধ দুই নিয়ে চলে গেছে। গভীর রাত্রে ছাদের সিঁড়ি থেকে কে যেন বারবার নামে আর বারবার ওঠে। তার আগে একটি কথা বলে রাখি, যেহেতু ওনাদের বাড়িটি পুরো ছাদটা ঢালাই করতে ওনারা পারেননি, সেই কারণে ওই ছোট্ট ঘরটি ছাদটা ঢালাইয়ের সঙ্গে ওই ছাদের সিঁড়িটুকুই করা ছিল। আর সেই কারণেই ওনারা ছাদে কোনোদিনই উঠতেন না, ছাদের সিঁড়িটি ওই পরিত্যক্ত অবস্থাতেই করেছিল। এছাড়াও রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর যখন রান্নাঘরে তালা দিয়ে চাবিটি তার ঠিক পাশের দেওয়ালেই ঝুলিয়ে রাখা থাকতো। কিন্তু সকালবেলা উঠে মজার ব্যাপার হলো রান্নাঘরে কোনো খাবার থাকতো না। ফল থাকলে সেটি চুরি হয়ে যেত, দুধ থাকলে সেটাও কোথায় যেন ভ্যানিশ হয়ে যেত। আর রাত্রে বেঁচে থাকা খাবারগুলো যদি পরের দিন সকালে খাবার জন্য রেখে দেওয়া হতো, সেটাও সুন্দর করে পরিপাটি করে কে খেয়ে যেন চলে যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার, সবাই লক্ষ্য করতো যে কই না, রান্নাঘরের তালা তো খোলা নেই, যেমন তালা দেওয়া ছিল আর যেখানে চাবি ঝোলানো থাকতো সেইখানেই চাবি ঝোলানো আছে। তাহলে এরকম অপকর্ম করেটা কি? এই নিয়ে বাড়িতে পড়ে গেল বিশাল বড় এক তোলপাড় কাণ্ড। আমি তো আগেই বলেছিলাম ওই বাড়ির একটা ছোট ঘর ছিল, সেই ঘরটিতে ওই বাড়ির ছোট ছেলেটি ঘুমোতো। একদিন রাত্রিবেলায় সে আচমকা চেঁচিয়ে উঠল, মা শিগগিরই এসো, দেখো এখানে কে। তারপর সে আর কোনো দিকে তাকায়নি। শীতকাল, চাদরের মধ্যে মুখ ঢুকিয়ে কাঁদতে শুরু করে। তার গলার আওয়াজ শুনে তার মা ছুটতে আসে এবং তাকে বুকে জড়িয়ে বলে, কি হয়েছে রে বাবা, এত জোরে চিৎকার করে উঠলি কেন, কি দেখেছিস? তখন বাচ্চাটি যা বলল তা শুনে তার বাবা আর মায়ের চক্ষু চড়ক গাছ। বাচ্চাটি বলল, জানো মা, আমি ঘুমোতে ঘুমোতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমার মনে হয় আমার পায়ের উপর দিয়ে কে যেন চলে গেল। আমি যখন তাকালাম তখন দেখছি এই যে আমাদের ঘরের যে বাঙ্কারটি করা আছে, সেখানে একটা কালো সরু পা ওপর থেকে ঝুলে আছে। তারপরে আমি আর কিচ্ছু জানি না মা। এই কথাটি শুনে ছেলেটির বাবা আর মা খুব চিন্তায় পড়ে গেল। তাহলে এটা কে? এ কি কোনো অশরীরীর অবয়ব নাকি কোনো চোরের উপদ্রব? তাহলে এতদিন আমরা অযথায় আমাদের ছেলেকে ভুল সন্দেহ করেছি, তাকে ভুল বুঝেছি। তো যাই হোক, ভোর হতেই বাচ্চাটির বাবা পাড়া প্রতিবেশীদেরকে ডাকে এবং বলে যে দেখুন, এই যে আমাদের বাড়িতে এইসব উপদ্রবগুলো শুরু হয়েছে। কোনোদিন টাকা থাকে না, রান্নাঘরে খাবার থাকে না, তারপরে আজ আমার ছেলে এমন একটি বিভৎস ঘটনার সম্মুখীন হয়েছে। আপনারা আমাকে বলুন যে আমাদের এখন কি করা উচিত। কিন্তু মফস্বল টাউন, আপনারা তো জানেন, এখনো কিছু কিছু মফস্বল টাউনে বা গ্রামের দিকে ভূত পেতে মানুষ বিশ্বাস করে। ওনারা তাদেরকে বললেন যে দেখো বাপু, একটা ওঝা ডেকে নিয়ে এসো। কেন তোমাদের বাড়ি এরকম হচ্ছে? ওই আমাদের বাড়িতে তো হয় না। চোর যদি হয় তাহলে তো আমাদের পাড়াতেও আসবে, আমাদের বাড়িতেও কড়া নাড়বে, আমাদের বাড়ি থেকেও জিনিস চুরি হবে। শুধুমাত্র তোমার বাড়িতে হচ্ছে কেন? তুমি একটি ওঝা নিয়ে এসো। ওনার কথা মতন তিনি ওঝা নিয়ে এলেন। ওঝা এসে কিছু ক্রিয়াকর্ম করলেন এবং বললেন, আর চিন্তার কারণ নেই, আমি যা করে দিয়েছি, যদি কোনো ভূত প্রেতের উপদ্রব হয়ে থাকে তাহলে এরপর থেকে আর হবে না। তো যাই হোক, তিনি তো চলে গেলেন, অর্থাৎ ওঝা চলে গেলেন। কিন্তু উনি গেলে কি হবে? বিষয়টি তো ভূত প্রেতের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আপনারাও শুনলে
আমার মতন খুব হাসবেন, হা হা করে হাসবেন। আমরাও একটা সময় এই গল্পটি শোনার পর খুব হেসেছিলাম, আর এতটাই ভালো লেগেছিল যে মনে হলো যে না, আজকে আমি আপনাদেরকে এই গল্পটি উপহার দেব। তো এতদিন তো রান্নাঘরের খাবার চুরি হচ্ছিল, পকেটের টাকা চুরি হচ্ছিল, গরুর বাড় থেকে দুধ চুরি হচ্ছিল, কিন্তু সেদিনের পর থেকে সেগুলোর সঙ্গে সঙ্গে অদ্ভুত অদ্ভুত জিনিস চুরি হতে শুরু করলো। মায়ের কাপড়টা চুরি হয়ে যাচ্ছে, বিছানার চাদর চুরি হয়ে যাচ্ছে, জলখাবার গ্লাসটাও কোনো দিন চুরি হয়েছে, চামচ চুরি হয়ে যাচ্ছে। তাহলে ভূত পেত আবার চামচ চুরি করে, গামছাও চুরি করে? এটা হয়? এ তো ভাববার বিষয়। মহা মুশকিলে পড়া গেল। বাচ্চাটির বাবা যখন রাত্রিবেলায় বাড়ি আসতেন তখন সামান্য ড্রিম করেই বাড়ি আসতেন, কিন্তু এই যে বাড়িতে নিত্যদিনের চুরি উপদ্রব তিনি আর সহ্য করতে পারছিলেন না। তারপর সেদিন তার ছোট ছেলের চোখে দেখা ওই ভয়ানক দৃশ্য ওনাকে খুব ভাবিয়ে তুলেছিল। তাই তিনি মনে মনে স্থির করলেন যে আজ তিনি চোরই হোক আর ভূতই হোক ধরেই ছাড়বেন। তাই সেদিন আর রাত্রিবেলায় তিনি ড্রিম করলেন না। তিনি কাউকে কোনো কথাও জিজ্ঞেস করলেন না বা বললেন না। প্রতিদিনের মতন বাড়ি এলেন, খাওয়া দাওয়া করলেন, এবং যেহেতু শীতকালের রাত তিনি একটি লেপ নিয়ে বারান্দায় শুয়ে পড়লেন। হঠাৎ যখন মাঝরাত, ওই রাত 1টা-1.5টা হবে, তখন তিনি হঠাৎ উপলব্ধি করলেন ওই সিঁড়ি দিয়ে, মানে ওনাদের ছাদের যে সিঁড়ি দিয়ে, যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো, যেহেতু ছাদ ঢালাই হয়নি সেহেতু ওই ছাদের সিঁড়িটা ওনারা কেউ ব্যবহার করতেন না। যা সিঁড়িটুকু ছিল, সিঁড়ির ওপরে একটা চিলকাটা মতন ভাঙাচোরা ঘর করে রাখা ছিল। উনি লক্ষ্য করলেন যে সেখান থেকে কে যেন গুটি গুটি পায়ে নামছেন। এটা উপলব্ধি করার সঙ্গে সঙ্গে তিনি লেপ ছেড়ে উঠে বসলেন চৌকির উপর। কিন্তু বিছানার উপরে উঠে বসার পর লক্ষ্য করলেন সেই যে কে যেন গুটি গুটি পায়ে নামছিল, সে আবার গুটি গুটি পায়ে উপরে উঠে গেল, এবং সেটা খুব তৎপরতার সঙ্গে। তো ওনার মনে হলো ওখানে আর কে থাকবে, হয়তো কোনো বিড়াল বা ইঁদুর, এত রাত্রিবেলায় হয়তো আমার মনের ভ্রম। এইভাবে লেপের মধ্যে মুখ ঢোকানো অবস্থায় দুটো চোখ বের করে উনি প্রায় আধা ঘন্টা জেগে বসে থাকলেন। কিন্তু যতই হোক সারাদিনের পরিশ্রমের ফলে সারা রাত কি জাগা যায়? সারা রাত জাগা যায় না। কখন যেন ওনার চোখটা লেগে এসেছিল, কিন্তু হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তিনি শুয়ে শুয়ে উপলব্ধি করতে থাকেন যে কে যেন একটা হাত দিয়ে তার বালিশের নিচে কিছু একটা খুঁজছে, এবং সেই হাতের উপস্থিতি তিনি কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। তখন তিনি কোনো কিছু না ভেবে না দেখে হুট করে বিছানার মধ্যে উঠে বসেন। যেই উঠে বসলেন তিনি দেখলেন তার চোখের সামনে দিয়ে একটা কালো শরীর, লম্বা লিকলিকে জরাজীর্ণ কঙ্কাল সম শরীর কোথায় যেন হুশ করে অন্ধকারে মিশে গেল। তিনি তখনও কিন্তু চিৎকার চেঁচামেচি করেননি। তিনি মনে মনে ভাবলেন যে আমি যেটা দেখলাম সেটা কি ঠিক দেখলাম? এটা কি কোনো ভূত, নাকি কোনো কঙ্কালসার দেহ, নাকি কোনো চোর? তো যাই হোক, পুরোটা সঠিকভাবে না দেখে চিৎকার করা উচিত না। তাই তিনি লেপ মুড়ি দিয়ে আবার চৌকির উপর উঠে বসে লক্ষ্য করতে লাগলেন। এদিকে ওনার ছেলে যে ঘর থেকে ঘুমোতো সেটি তার বাবার বিছানার ঠিক মাথার কাছে ঘর। তাই বাবা বলতো যে তুই এখনো অত বড় হোসনি যে ঘরে দরজা লাগিয়ে ঘুমোতে হবে, তুই ঘরের দরজাটা খুলেই ঘুমাস, কারণ যদি রাত্রিবেলায় কোনো রকম অসুবিধা হয় তুই কিন্তু তখন দরজা খুলে বেরোতে পারবি না। তাই ছেলেটি ঘরের দরজাটা খুলেই ঘুমাতো। এদিকে ওনার বাবা, অর্থাৎ বাচ্চাটির বাবা, লেপ মুড়ি দিয়ে বারান্দায় বসে আছে যে বিষয়টি আসলে কি দেখার জন্য। হঠাৎ দেখে ছেলের ঘর থেকে একটা গোঙানির শব্দ। উনি প্রথমটা বুঝতে পারেননি, কিন্তু ভালো করে লক্ষ্য করার পর তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, এই শব্দ তো তার ছেলেরই। তখন তিনি সঙ্গে সঙ্গে একটা লাঠি নেন এবং টর্চ লাইট নিয়ে ছেলের ঘরে প্রবেশ। বাবাকে দেখেই ছেলেটি লাফ দিয়ে বিছানার মধ্যে উঠে বসে এবং চিৎকার করে কাঁদতে শুরু করে, এবং বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, এতক্ষণ আমার উপরে কে যেন লাফালাফি করছিল, আমি কিছুতেই লেপের ভেতর থেকে বেরোতে পারছি না, আমি চিৎকার করতে পারছি না, আমি যতই চিৎকার করি সে যেন আমার বুকের ওপর, পেটের ওপর দিয়ে লাফালাফি করে ওই দেখো বাঙ্কের ওপর দিকে উঠে গেল।
দুটো সরু সরু কালো পা আর লিকলিকে একটা শরীর। ছেলেটির বাবার বুঝতে আর এক মুহূর্ত দেরি হলো না। তিনি ছেলেটিকে বললেন, তুই বাইরে আয়। ছেলেটি বাইরে গেল এবং বাইরে থেকে দরজার শিকলটি তুলে দিলেন এবং পাড়া প্রতিবেশীদেরকে ডাকলেন। পাড়া প্রতিবেশীরা আসার পর তারা যে দৃশ্য সবাই মিলে দেখলেন, সেটা দেখে বাড়ির শুদ্ধ লোক, পাড়া প্রতিবেশীরা সবাই বাঙ্কের পর্দাটা সরিয়ে দেখা গেল এক জীর্ণকায় সরু রোগা কালো একটি চোর ভয়ে কুঁকড়ে আতঙ্কে বাঙ্কের এক কোণায় চুপটি করে বসে আছে, যার চোখগুলো কোঠরে ঢুকে গেছে এবং পাড়াশুদ্ধ অত লোককে দেখে সে থরথর করে কাঁপছে। ছেলেটির বাবা চিৎকার করে বলল, এই নেমে আয় ওপর থেকে। কে তুই? বল, এতদিন ধরে তাহলে এই যে আমাদের বাড়িতে উপদ্রব করতিস, এ কি তাহলে তোর কাজ? নেমে আয়। সে তো কিছুতেই নামবে না। তারপর সবাই মিলে তাকে টেনে হিঁচড়ে নিচে নামানো হলো। তার পরনে ছিল না কোনো জামা, না কোনো শীতের বস্ত্র। ওর নাকি কেউ নেই, কোথায় থাকারও জায়গা নেই। এক গ্রাম থেকে আর এক গ্রাম, এক শহর থেকে আর এক শহর ঘুরে বেড়ানোই ওর আর কাজ। একদিন কোনো এক বাড়ির তাড়া খেয়ে সে ছুটে পালিয়ে এসেছিল এই মফস্বল শহরে এবং এসে ওই আশ্রয় নেয় ওই বাড়ির চিলেকটার ঘরটিতে। সেখানে গিয়ে দেখে এক নিরিবিলি শান্ত পরিবেশে এক জরাজীর্ণ চিলেকটার ঘর। সে তখন মনস্থির করে ফেলে যে এই ঘরই হচ্ছে তার জন্য উপযুক্ত থাকার জায়গা। তাই সে প্রতিদিন দিনের বেলায় ওখানে লুকিয়ে থাকতো আর রাত্রিবেলায় ওই ভাঙা সিঁড়িটি দিয়ে গুটি গুটি পায়ে নেমে বাড়ির জিনিসপত্র চুরি করে ওপরে নিয়ে যেত ভালোভাবে থাকার জন্য। আর রাত্রিবেলায় সে জেনে গেছিল রান্নাঘরের তালাটা কোথায় থাকতো, চাবিটি। সেই চাবিটি নিয়ে সে রান্নাঘর খুলে সুন্দর করে খাওয়া দাওয়া সেরে আবার তালাটি বন্ধ করে চাবিটি ঝুলিয়ে রেখে চলে যেত। এবার বলুন, আমার মতন কি আপনাদেরও হাসি পাচ্ছে? হ্যাঁ, আমিও একটা দিন এই ঘটনা শোনার পর প্রচণ্ড হেসেছিলাম। ও তার আগে একটি কথা বলে রাখি, এই গল্প কিন্তু আমার নয়, আমারই চ্যানেলের কোনো এক বন্ধুর পাঠানো গল্প, যিনি আমাকে অনুরোধ করেছিলেন এই গল্পটি সবার সামনে তুলে ধরার জন্য। ভূতের ভয়ঙ্কর গল্প তো আমি প্রতিদিনই আপনাদের কাছে বলি। আপনাদের আমি কথা দিয়েছিলাম যে মাঝে মাঝে আমি অন্যান্য স্বাদেরও গল্প আপনাদের সামনে তুলে ধরবো। আজকে সেটিই করলাম। তাহলে বন্ধুরা, যদি আমার এই গল্পগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।